যখন থেকেই জয়েন করেছি আমি দেখেছি যে আবেদ ভাই আর কানিজ আপাই কিন্তু এনএফপিটা করেছেন। টোটাল ডেভেলপমেন্টটাই ছিল আবেদ ভাই আর কানিজ আপার কনভারসেশন। তো ওইখানে অনেক ছোট ছোট ঘটনা মনে পড়ে। তো আমরা ব্র্যাক বিল্ডিংয়ে আসবো, তো ব্র্যাক বিল্ডিংয়ে আসবো, তো অনেকেই মনে হয় যে নিজেদের প্রেফারেন্স, ফ্লোরের প্রেফারেন্স দিয়ে দিচ্ছেন। তো আপা সবসময় খুব ইজি গোয়িং ছিলেন। আপা সবসময় খুব ইজি গোয়িং। এগুলা উনি শুধু একদম ওনার এনএপি স্কুল নিয়ে সারাক্ষণ সব চিন্তা এনএপি স্কুল নিয়ে। তো আবেদ ভাই বলেছেন যে উনি 17 তালাটা বিপির জন্য, এনএপি ছিল তখন, 17 তালা হচ্ছে এনএপির জন্য। তো আবেদ ভাই বলেছেন 17 তালাটা এনএপির জন্য। তো আপা এসে দেখেছেন 17 তালা। তারপর উনি ফোন করেছেন, আমি তখন মেটার্নিটি লিভে ছিলাম, যে আমি 17 তালা পেয়েছি কিন্তু ইরাম আমার একদম ভালো লাগছে না। যে কেন? এখানে কাপড়গুলো হচ্ছে টমেটো রেড, আমার তো টমেটো রেড একদম পছন্দ না। তো তারপরে তারপর আবার উনি বলেছেন যে না, এখানে আরেকটু কিছু করে দেন আপনারা। তো ওনারা ব্র্যাকের তখন যারা ছিলেন অ্যাডমিন, উনি বলেছেন ওরকম কিন্তু আবেদ ভাইয়ের সাথে আপার সম্পর্কটা এরকম ছিল যে ওনারা গল্প করতেন। তো তো আমি ওনাদের কনভারসেশন শুনে ওই কনভারসেশনগুলোর মধ্যে মনে হতো যে এটা হচ্ছে যে এখানে দুইজন যারা একজন আরেকজনকে খুবই রেসপেক্ট করে, কিন্তু ওনাদের কনভারসেশনটা আবার একজন আরেকজনকে খুবই রেসপেক্ট করছে এবং একজন আরেকজনের সাথে গল্প করছে, কিন্তু ওই সবই হচ্ছে ওই কাজকে ঘিরে। তো কিন্তু আবেদ ভাইয়ের দিক থেকে ছিল যে আবেদ ভাই মনে করতেন যে কানিজ আপা ওয়াজ দ্য বেস্ট পারসন ফর এডুকেশন, কারণ আপা ওয়াজ এ সাইকোলজিস্ট। তো আবেদ ভাই কিন্তু সবসময় উনি মনে করতেন যে এডুকেশনের জন্য একজন সাইকোলজিস্ট প্রয়োজন। এমনকি যখন আমি পিএইচডির জন্য যাচ্ছি তখন উনি আমাকে বলছেন, আচ্ছা তুমি কিন্তু সাইকোলজিতে কিছু চেষ্টা করো, তুমি দেখো যে এডুকেশন অ্যান্ড সাইকোলজির মধ্যে কিছু করা যায় কিনা। কারণ ওনার এই বিশ্বাসটা হচ্ছে বিকজ অফ আপা। কারণ কানিজ আপা ওনার এই কাজের মধ্যে দিয়ে এবং ওনার এই মডেল তৈরির মধ্যে দিয়ে আসলে অনেক চিন্তা ছিল, যেগুলো আবার আপা ওনার মতো করে ওইগুলাকে উনি চিন্তা করে করে উনি গুছিয়েছেন। তো ওইখান থেকে কিন্তু আবেদ ভাইয়ের আমার মনে হয় যে ওখান থেকে আবেদ ভাইয়ের ধারণা ছিল যে দ্য বেস্ট পারসন ফর এডুকেশন ইজ এ সাইকোলজিস্ট। এবং ওইখানে আমি ওইখানে গল্প করতে গিয়ে যেটা আমার মনে হচ্ছিল যে আমি যখন ওনাদের কথা শুনতাম তখন মনে হতো যে ওনারা কিন্তু এডুকেশনের বাইরে কোনো কথা বলতেন না। আর আবেদ ভাই উনি বিদেশ থেকে আসলেই উনি ফোন করতেন আপাকে বলতেন যে আসেন, আর আবার আমিও যেতাম, তখন আপা আমাকে নিয়ে যেতেন। কিন্তু ওখানে গিয়ে আবেদ ভাই ওনার ওই বিদেশে উনি কি শুনলেন, উনি কি এডুকেশন নিয়ে কি হলো, ওখানে এডুকেশন নিয়ে কোনো আলাদা কোনো প্রশ্ন বা এডুকেশন নিয়ে কারো কোনো ফান্ডারের সাথে দেখা, উনি এই গল্পগুলা করতেন। তো উনি এই গল্পগুলা করতেন এবং উনি আমার মনে হতো যে এগুলা হচ্ছে যে যেমন উনি এসে বললেন যে আমি ওখানে দেখা হয়েছে, তো এখন তো সামনে মনে হয় আমাদের ইউর ফান্ডিংটা আসবে, ওখানে আমার অনেকের সাথে দেখা হয়েছে, তো আমার ইউর ফান্ডিংটা আসবে এরকম। কিন্তু আপা আমার ওই এখন আমার যত মনে পড়ে যে ওই কনভারসেশনগুলোর মধ্যে আমার আপার দিক থেকে মনে হয় আপার সবচেয়ে মজার জায়গাটা ছিল কিন্তু ওই মডেলটা। তো আবেদ ভাই যখন ডেকে যখন উনি বলতেন যে
এই মানে মানে অমুকের সাথে দেখা হচ্ছে বা অমুক কনফারেন্সে এটা হয়েছে বা অমুক কনফারেন্সে ওনার এই প্রেজেন্ট করতে হয়েছে, উনি এটা বলেছেন বা এটা। তা আপা ওটা মানে আপা ওগুলো শুনতেন, কিন্তু আপা ওনার সাথে আবিদ ভাইয়ের সাথে কিন্তু আপা যে কথাটা বলতে চাইতেন ইট ওয়াজ অলওয়েজ রিলেটেড টু দ্য প্রোগ্রাম। তো আপা আবার ওটা বলতেন যে আচ্ছা মানে আচ্ছা মানে আমারটা এখন শোনেন, মানে আমারটা শোনেন। তো ওরকম আর কি হতো যে মানে আবিদ ভাই বলছেন যে এটা উনি খুব এক্সাইটেড হয়ে এসছেন, উনি এই ও যেটা বলছে আমার ওটা মনে পড়ে, একটা তো ছিল ইউর ওইটা, তারপর আরেকটা হয়তো উনি যেবার অ্যাওয়ার্ডস পেলেন, তো মরিস পেট অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিসেফ থেকে, তো এরকম করে অ্যাওয়ার্ডস পেয়েছেন। তো আবিদ ভাই ওটা বলছেন, কিন্তু আপা বলছে আচ্ছা মানে এখানে কি হলো শুনেন, আপনি এখানে কি হলো শুনেন। তো ওনাদের ডায়নামিক্সটা আপা মানে আবিদ ভাই আর আপার ডায়নামিক্সটা এরকম ছিল, মানে অবভিয়াসলি আবিদ ভাই ওয়াজ আপার সুপারভাইজার, কিন্তু মানে মানে আবিদ ভাই ওয়াজ আপার সুপারভাইজার। আপা আবিদ ভাইয়ের সাথে অনেক এই যে মডেল টডেল তৈরি করছেন, কিন্তু আপার আবিদ ভাই সমবয়সী ছিলেন। সো আপা কিন্তু ওই জিনিসটা যে আচ্ছা মানে এখন আপনি আমার কথা শুনেন, এটা আপা বলতে পারতেন, এখানে কি হলো শুনেন, এইটা শুনেন, আপনার এটা শুনতে হবে, মানে এই জিনিসটা আপা বলতে পারতেন। মানে ওইরকম একটা ফ্রিনেস ছিল আপার। তো তারপরে না আপনার এটা করতেই হবে, না আপনার এটা দিতেই হবে, মানে আমি এটা শুনবো না, মানে আমি এগুলো শুনেছি আর কি, যে না আমারই কথাটা আপনার শুনতে হবে, আমার এটা করতেই হবে, আমারই কথাটা আপনার শুনতে হবে, আমার এটা ওইখানে এটা হয়েছে আমি এটা আপনাকে বলবো। তো এই জিনিসটা, এই ফ্রিনেসটা আমি আপার দেখেছি উইথ আবিদ ভাই। সো তারপর আবিদ ভাই ওই যে কনসালটেন্ট খুব এক্সাইটেড যে উনি ম্যাথসের জন্য কনসালটেন্ট নিয়ে আসবেন ইউকে থেকে। তো তারপরে একবার একজন কনসালটেন্ট উনি এসছেন সোশ্যাল স্টাডিজের জন্য। তো সোশ্যাল স্টাডিজের জন্য যিনি এসছেন, তো উনি মানে এসছেন আমাদের সাথে কাজ করছেন, কিন্তু উনি আবিদ ভাইকেও চিনেন। তো তো উনি এসে কাজ করছেন, কিন্তু ওনার একটু এদিক থেকে এদিক হলে উনি গিয়ে আবিদ ভাইকে বলছেন যে আবিদ ভাই মানে এইটা হয়েছে, আমি এটা করতে পারছি না। তখন তা আপা বলছেন যে আপা গেছেন আবিদ ভাইয়ের কাছে, আপা বলছেন দেখেন উনি কিন্তু এরকম করছে আমাদের সাথে, মানে আমরা কাজ করছি, তো আমরা তো চেষ্টা করছি অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু একটু 19 থেকে 20 হলে উনি আপনার কাছে এসে যাচ্ছে, তো এটা তো আমাদের জন্য অনেক বড় সমস্যা। তো উনি চেয়েছে গল্পের বইয়ে উনি চেয়েছে বাঘটা দাঁড়ানো থাকবে, এখন বাঘটা শোয়া, এইটা নিয়ে কি আপনার কাছে কমপ্লেন করতে হবে? মানে তো আবিদ ভাইয়ের সাথে আপা ফ্রি ছিলেন খুব, উনি এগুলা বলতে পারতেন। তো এইরকম আর কি আমি এই ডাইনামিক্সটা দেখেছি, যে এটা কিন্তু যেটা বললাম মানে এনএফপি ওয়াজ অল অ্যাবাউট আবিদ ভাই অ্যান্ড কানিজ আপাস কনভারসেশনস। আবিদ ভাই তো উনি সবসময় চিন্তা করতেন যে হোয়াট নেক্সট উনি চিন্তা করতেন। তো আমার একটা মনে পড়ে কবে জানি 90s-এর শেষে, তো 90s-এর শেষে রাজেন্দ্রপুরে একটা হচ্ছে মিটিং হচ্ছে। তো উনি বলছেন যে 90s-এর শেষে রাজেন্দ্রপুরে মিটিং হচ্ছে, উনি ওখানে বলছেন যে তোমরা সবাই প্রস্তুত হও, কারণ সামনের দিকে 2টা এজ গ্রুপ নিয়ে অনেক কাজ করতে হবে। একটা হবে যারা প্রাইমারি এজের নিচে, আর আরেকটা হবে যারা প্রাইমারি এজের উপরে, তো আর্লি ইয়ার্স, এবং আরেকটা হচ্ছে অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ। তো এটা উনি 90s-এর শেষের দিকে বলেছেন। তো তারপরে তো আমরা প্রি প্রাইমারি করছিলাম, ওই যেটা বললাম। তো আমি তখন পিএইচডিতে ইনভলভড আর কি। তো উনি আমাকে বলছেন যে এটা 2005-এ। তো উনি বললেন যে ইরাম ইটালি যেতে হবে তোমার। তা বলছে আবিদ ভাই কেন? বলছে আমি কিন্তু শুনছি যে আজকাল খেলা নিয়ে অনেক কাজ হচ্ছে, ইটালিতে ওরা করেছে, তো তোমার কিন্তু গিয়ে এটা দেখতে হবে ইটালিতে কেমন করে ওরা করছে। তো তখন আমি 2005-এ ওটা ছিল, তো আমি তখন যেতে পারিনি,
কিন্তু ওই মানে খেলা নিয়ে যে কাজটা সেটা মানে আবেদ ভাইও অনেক পড়াশোনা করছেন এবং আমরাও চেষ্টা করছি যে কি হয় খেলা নিয়ে কি হয় এগুলা। তো কিন্তু তখন উনি যে কাজটা করলেন, উনি চিন্তা করলেন যে আর্লি ইয়ার্সের অনেক বড় একটা কাজ করতে হবে বাংলাদেশে, এবং উনি তখন এই ইনস্টিটিউটে বললেন যে আপনারা আর্লি ইয়ার্স নিয়ে কাজ করেন, আর্লি ইয়ার্সের একটা মাস্টার্স চিন্তা করেন। তো উনি তো সবসময় উনি তো মানে সামনের 5টা ডেকেড দেখতে পারতেন। তো উনি তখন বললেন কি যে এই যে ইনস্টিটিউট অফ এডুকেশন ডেভেলপমেন্ট, এখানে আর্লি ইয়ার্সের একটা মাস্টার্স চিন্তা করা উচিত। তো তারপরে এখানে আর্লি ইয়ার্সের একটা মাস্টার্স হলো, এটা হলো। এবং উনি তখন ওই 2005-এ যেটা বলেছেন তারপর থেকে উনি বলছেন যে তখন দেখো তো তোমরা আর্লি ইয়ার্সের কিছু চিন্তা করছো, তোমরা আর্লি ইয়ার্সের কিছু চিন্তা করছো, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তো এর মধ্যে একটা ফান্ডার আসলো 2014-তে, একটা ফান্ডার আসলো। তখন আমি গিয়ে আবেদ ভাইকে বললাম, আবেদ ভাই একটা ফান্ডার এসছে, তো পর্টিগাস এসছে, তারা একটা কিছু একটা ইনোভেশনের টাকা দিতে চায়, কি করবো? মানে আর্লি ইয়ার্স, তোমরা আর্লি ইয়ার্স করো, তোমরা বলো যে তোমরা আর্লি ইয়ার্সে কাজ করবে। তো আমরা ওইভাবে আর্লি ইয়ার্সের জন্য বললাম এবং তারা ফান্ডিংটা দিল। তো তারপরে যেটা হলো যে লেগো ফাউন্ডেশনের সাথে একটা যোগাযোগ হচ্ছিল ব্র্যাক ইউএস-এর। তো ব্র্যাক ইউএস-এর সাথে লেগো ফাউন্ডেশনের যোগাযোগ হচ্ছে এবং ব্র্যাক ইউএস-এ বলেছে লেগো ফাউন্ডেশনের সাথে যে প্রাথমিকভাবে কথা হয়েছে, বলেছে যে এটা ইউগান্ডা তানজানিয়ার জন্য কিছু ফান্ড দেওয়া যায় কিনা, সেখানে একটা আর্লি ইয়ার্সের প্রোগ্রাম হবে। তা আমি আবেদ ভাইকে বললাম যে আবেদ ভাই ব্র্যাক ইউএস-এর সাথে একটা কথা হচ্ছে, তো ইউগান্ডা অ্যান্ড তানজানিয়াতে আর্লি ইয়ার্সের প্রোগ্রাম হবে, আর আমাদের বলা হচ্ছে যে আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিব। বাংলাদেশে তোমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে? বাংলাদেশে করতে হবে, ইউগান্ডা তানজানিয়া শুধু করলে কেমনি হবে, বাংলাদেশে করতে হবে। তো তখন আমি আবার জানালাম যে এটা তো বাংলাদেশে করতে হবে। তারপর উনি বলে না, কি প্রপোজাল হয়েছে আমাকে দেখাও। তো আমি আবার ওনাকে বললাম যে লেগো ফাউন্ডেশনের জন্য এরকম প্রপোজাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো সাবমিট করে ফেলেছি। তারপর আমি তখন ফ্লাইটে 40,000 ফুট উপরে হঠাৎ একটা টেক্সট এসছে যে আবেদ ভাই যে লেগো ফাউন্ডেশনের কাছে যে প্রপোজালটা দেওয়া হয়েছে ওটা উনি মানে এখনই পড়তে চান, এখনই দেখতে চান। তো উনি তখন আবেদ ভাই নিউ ইয়র্কে, তখন আমি প্রপোজালটা আবার পাঠালাম। তখন আবার পরে আমি শুনলাম যে না, উনি পড়েছেন, হি থিংস ইটস অ্যাবসলিউটলি ফাইন। তখন কিন্তু আমরা লেগো ফাউন্ডেশনকেও দিয়ে দিয়েছি। তারপর যেটা হয়েছে যে উনি বললেন যে এই যে মানে প্লে নিয়ে যে কাজ, এটা একদম বড়ভাবে করতে হবে, প্লে নিয়ে অনেক কাজ আছে, বড়ভাবে করতে হবে। তো তখন আমরা বাংলাদেশে করলাম, বাংলাদেশে পর্টিগাসের ফান্ডিংও ছিল, লেগো ফাউন্ডেশনের ফান্ডিং ছিল, এটা নিয়ে যে কাজটা করলাম। তো উনি আমাকে বারে বারে জিজ্ঞেস করতেন, আচ্ছা প্লে নিয়ে যে এটা হচ্ছে, প্লে নিয়ে যে এই যে ইসিজিটা ডেভেলপ করছে, এইটা আমাকে বলো। আমি যখনই মানে এরপরে যখনই দেখা হতো ওনার সাথে 2015-এর পরে, বলো কি হচ্ছে এটা বলো, কি হচ্ছে, কি করছো এটা বলো, তারপর রিসার্চ কি হচ্ছে এটা বলো, মানে খুবই ইন্টারেস্টেড ছিলেন। তো এটা তারপরে তখন আমরা আবার রোহিঙ্গা ক্যাম্পে গেলাম। তো রোহিঙ্গা ক্যাম্পেও তখন আমরা এইচপিএলটা করলাম। তখন উনি উনি ইউগান্ডাতে এবং তানজানিয়াতে উনি প্লে ল্যাব দেখেছিলেন। তারপর উনি রোহিঙ্গা ক্যাম্পে প্লে ল্যাব, আবার ওই যে আমরা হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবটা করলাম, ওটা দেখলেন। আর তারপর বললেন যে এটা তো অনেক বড় করে করতে হবে। তো একদিন, এটা বোধহয় 2018-এ, তো উনি ফোন করেছেন আমাকে বাসায়, তুমি কালকে আসবে, আমি একটা প্ল্যান করছি। তো আমি গেলাম, তো দেখি যে একটা কাগজে উনি 60টা দেশের নাম লিখেছেন আফ্রিকায়। তো এই যে এখানে এটা ইউগান্ডায় হবে, তানজানিয়াতে হবে, রোয়ান্ডায় হবে, ঘানায় হবে, তারপরে মানে নাইজেরিয়াতে হবে, এই করে করে সংখ্যা লিখেছেন। এই যে আমি এই চিন্তাটা করছি, এটা তো এখন বাংলাদেশ আর শুধু ইউগান্ডা তানজানিয়া হবে না, তোমাদের তো এটা আফ্রিকাতেও করতে হবে,
এটা উনি মনে হয় ওখানে 5,000টা প্লে ল্যাব দিয়েছিলেন, বলেন যে এটা করতে হবে। তো পুরো ইন্সপিরেশনটা ছিল ওনার থেকে, যে ওই যে শুরু 2005 থেকে যে তোমরা প্লের উপরে কাজ করো, উনি প্লের উপরে কাজ বলেছিলেন বলে কিন্তু তারপরে আমরা প্লে নিয়ে এত চিন্তা ভাবনা করেছিলাম। তারপরে আবার এই যে পোর্টিকাস, কি কোনটা পোর্টিকাসে ওরা ফান্ড করবে, কি দিব, প্লে তোমরা এই যে ইসিডি দিবে, প্লে দিবে ওখানে, তারপর লেগো ফাউন্ডেশনের সাথে তোমরা নেগোশিয়েট করো, প্লে ল্যাব করো বাংলাদেশে। তো এই পুরোটা ছিল ওনার। তারপরে উনি যেটা করতেন, উনি কিন্তু বলতেন যে এখানে শুধু প্লে ল্যাব করলে হবে, সরকারের সাথে কাজ করতে হবে। সরকারকে তোমরা বলো যে যত প্রি প্রাইমারি আছে সব সরকারের প্রি প্রাইমারিতে আমরা খেলা দিব, সরকারের প্রি প্রাইমারি যত টিচার আছে আমরা সব টিচারদের ট্রেন করে দিব। তো ওনার স্বপ্ন ছিল যে আমরা সরকারে মানে প্রি প্রাইমারির কারিকুলাম, প্রি প্রাইমারি টিচার, তাদের সবাইকে এই যে লার্নিং থ্রু প্লের উপরে আর কি ট্রেনিং দেবো। কিন্তু উনি জেনারেলি বাংলাদেশ সরকারের টিচার ডেভেলপমেন্টের উপরে উনি অনেক কাজ করতে চাইতেন। তো এইটা মানে ওনার এই টোটাল মানে ইন্সপিরেশনটা এবং এই টোটাল চিন্তাটা ছিল আবিদ ভাইয়ের। আমার কয়েকটা মেমোরি আবিদ ভাইয়ের সাথে। তো একটা হচ্ছে যে 97-এ, তো 97-এ আমি উনি আমাকে নেদারল্যান্ডস পাঠাবেন। তো আমি নেদারল্যান্ডসে যাব এবং ওখানে মিটিং করতে হবে, কথা বলতে হবে ইত্যাদি। তো আমি তো খুব শাই ছিলাম। তো আমি যাব, তার আগে তো উনি বলছেন যে না, তোমার অমুক অমুক জায়গায় গিয়ে এভাবে তুমি প্রেজেন্ট করবে, এভাবে কথা বলবে, এভাবে প্রেজেন্ট করবে এটা। তারপরে বললেন যে তুমি আসবে যখন, তুমি এসে আমাকে ফোন করবে, আমি শুনতে চাই। তো আমি 97-এ আমি তো তখন গেলাম, তো আমি নেদারল্যান্ডসে গেলাম। তো এরকম করে এইভাবে এত মানে বিদেশের একটা অডিয়েন্সে এত পাবলিক স্পিকিং আমি করিনি। তো আমি বললাম, তো মানে পাবলিক স্পিকিং বেশ কয়েকটা ছিল, তো আমি করলাম। তারপরে তখন আসলাম, এসে তারপরে আমি আবিদ ভাইকে ফোন করলাম যে আবিদ ভাই আমি তো এসছি। তো উনি তখন আমাকে যে প্রশ্নগুলো করছেন, ও তো কোথায় গেলে, ওখানে মানে কার কার সাথে, কারণ উনি নভিপের সবাই ওনার পরিচিত ছিল, কার কার সাথে দেখা হলো, কি করলে, কি খেলে, মানে ইট ওয়াজ অ্যাজ দো যে মানে জাস্ট রিয়েল কিউরিয়াস টু নো দ্যাট whether you had a nice time. I was so touched, যে কারণ আবিদ ভাই তো উনি ছিলেন মানে উনি খুব অ্যাফেকশনেট ছিলেন, আর উনি তো অফকোর্স হি ওয়াজ আ মেন্টর, কিন্তু ওনার তো অনেক গুণ ছিল, যে ওনার মানে হি ওয়াজ আ মেন্টর অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানে হি মেড পিপল ফিল রিয়েলি স্পেশাল। যে আমার এমনভাবে হতো যে ওনার মনে হতো যে মানে আবিদ ভাই বোধহয় আমাকেই সবচেয়ে বেশি আদর করেন। তো বাট উনি সবাইকে আদর করতেন, কিন্তু ওনার এরকম কিছু ইয়ে ছিল যে উনি তো আমাকে নাও বলতে পারতেন। ওনার কত স্টাফ তখন 97-এ, না এরকম তুমি আসবে, এসে কিন্তু আমাকে ফোন করবে, আমি কিন্তু জানতে চাই। খুব মানে ওনার মধ্যে এটা খুব ছিল, হি ওয়াজ অলওয়েজ ভেরি ইন্টারেস্টেড, অলওয়েজ ইন্সপায়ারিং, করো এইভাবে উনি করতেন। একটা ছিল যে উনি এটা অবশ্য খুব ইমোশনাল, যে উনি 2019-এ প্রথমে 2019-এ 1st জানুয়ারি উনি ফোন করেছেন, জিরাম আমি কিন্তু আমি তোমার ইনস্টিটিউটে আসতে চাই, আসেন। ও তার আগে আমি 2008-এ উনি বলছেন যে তোমার কিন্তু এখন থেকে ইনস্টিটিউটে করতে হবে, তোমার ইনস্টিটিউটে বসতে হবে। তো আমি তো এসছি, তারপরে ফোন করেছেন, তুমি অফিসে বসছো, কোন অফিসটা নিয়েছো, সবচেয়ে বড়টা? তা হচ্ছে না আবিদ ভাই, সবচেয়ে বড়টা নিয়ে নাই। তো বললেন যে তোমার অফিস কেমন বলো।
তো আমি বলছি যে হ্যাঁ এখানে একটা রুম খুব সুন্দর, মঞ্জুর ভাইয়ের রুমটা ছিল, আমি ওখানেই করছি, ওখানেই এখন অফিস করছি। ও তো এখানে তোমার টেবিল আছে, ড্রেস টেস আছে, এরকম করতেন আর কি। তো জাস্ট টু মেক মি ফিল যে মানে আমি খবর নিচ্ছি তুমি কেমন আছো। সো এটা 2008-এ তো আমি এখানে জয়েন করছি। তারপর 2019-এর 1 জানুয়ারি ফোন করেছেন যে আমি আসবো, তো আজকেই আসবো। আমি বলছি আপনি আসেন। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড আবিদ ভাই আসবেন। তো উনি এসে তো আমি কিন্তু সব ফ্লোর ঘুরবো। তো উনি সব ফ্লোর ঘুরলেন, আর আমাদের সব কলিগরা যারা ছিল সবাই, তো আমরা এত খুশি, মানে বছরের প্রথম দিন ওনাকে পেয়েছি। তো ওনার সাথে আমরা সব ছবি টবি তুললাম। তারপরে আমার মনে হয় জুলাই নাকি অগস্ট অফ 2019 উনি বললেন যে তোমার সাথে একটু কথা আছে, তুমি আসো। আমি গেছি এবং উনি যে অসুস্থ উনি বলছেন, তো উনি বলছেন আর আমি একদম কাঁদছি। আমার এখনো খারাপ লাগে ওটা চিন্তা করে, এখনো কষ্ট হয়। তো উনি বলছেন আর আমি কাঁদছি, কিন্তু উনি অন্যদিকে দেখছেন, মানে উনি জানলার দিকে দেখছেন, উনি আমার দিকে দেখতে পাচ্ছেন না। তো তারপর ওটার পরে একদম আমি তো কেঁদেই যাচ্ছি। তারপরে উনি আমাকে দেখে বলছে আচ্ছা বলো তো কি করছো, তা আমি তো একদম বলতে পারছি না। তারপরে না বলো কি হচ্ছে, বিকজ মানে উনি তো বুঝতে পারছেন যে আমি তো ওটা মানে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তো তারপরে বললেন যে বলো তো কি হচ্ছে। তারপরে আমি ওই বছরই অক্টোবরে গেছি ওনার বাসায়। তো উনি তখন শুয়েছিলেন। তারপরে তো আমি গেছি, গিয়ে আমি তখন সন্ধ্যায় আমি গেছি, তখন উনি বলছেন যে এরম আগের কথাগুলো মনে পড়ে। তা আমার হচ্ছে অনেক মনে আছে কিভাবে আমরা ওটা করলাম, মনে আছে এটা। আমার এত ভালো লাগছিল তখন ওই কথাগুলা, কিন্তু মানে আমি দেখছি উনি কথাগুলো বলছেন এবং মানে উনিও হি ওয়াজ রিলিভিং দোজ মোমেন্টস। সো ওইটাও আমি বুঝতে পারছিলাম, মনে আছে ওই যে ওটা আসলো, ওই ফান্ডিংটা আনলাম এবং ওরা আসলো। প্রথমে তো ওরা ওই ফান্ডারদের কথা বলছিলাম, প্রথমে তো ওরা আসে নাই, তারপর ওরা আসলো, তারপর আমরা এটা করলাম, আমরা এভাবে স্কেল করলাম। উনি ওগুলা বলছেন আর আমিও তখন বলছি, কিন্তু আমি তখন বুঝতে পারছি মানে উনি শোয়া এবং উনি কিন্তু হি ইজ রিলিভিং দ্যাট মোমেন্ট, মানে হি ইজ রিলিভিং দ্যাট মোমেন্ট অফ what he did, because he's এই এনএফপি দিস হোল এনএফপি স্কেল, এটা তো নিডেড দ্যাট ফর বাংলাদেশ। তো ওইটা, আর তারপরে আবার 2019 উনি মারা যাবার আগে আরেকদিন গেছি আমি, তখন তো বলছেন যে সেদিন একটু 12টার দিকে গেছি, দুপুরে 12টার দিকে গেছি। তখন বলছেন যে এরকম একটা কথা কিন্তু মনে রাখবে, তোমরা যে বাচ্চাদের সাথে কাজ করো, বাচ্চাদের কিন্তু স্বপ্ন দেখাতে হবে আর বাচ্চাদের অনেক সাহস দিতে হবে। তোমরা যে বাচ্চাদের সাথে কাজ করো, তোমার কিন্তু বাচ্চাদের স্বপ্ন দেখাতে হবে আর বাচ্চাদের অনেক সাহস দিতে হবে। এই স্বপ্ন আর সাহস, তোমরা কিন্তু এই বাচ্চাদের স্বপ্ন দেখাবে আর সাহস দিবে। তারপর তার দেখা হয় না কি, কেঁদে ফেললাম, আসলে একটু ইমোশনাল হয়ে গেলাম বেশি। একটা এমনি মজার কথা আছে অবশ্য, এটাতে বোঝা যায় এটা আবেদ ভাইয়ের না, আমার ছেলেকে নিয়ে। তো আমার ছেলে হচ্ছে 96-এ। তো আমি
99 না এদিকে, মানে ও ছোট। তা আমি দোকানে গেছি, পেন্সিল কিনতে গেছি দোকানে। তা আমি শুধু পেন্সিল দেখছি, তো আমাকে বলছে, আম্মু পেন্সিল কি তোমার এনএফপি বাচ্চাদের জন্য নাকি আমার জন্য? আমি বলছি এনএফপি বাচ্চাদের জন্য। তো হ্যাঁ, আবার তোমার এনএফপি বাচ্চাদের জন্য সব। ওরকমই হতো আসলে, ওরকমই হয়ে যায় না।